একসঙ্গে নয়, ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান। সংক্রমণ নামতে হবে 10%-এর নিচে। প্রস্তুতি নিচ্ছে স্কুলগুলো। কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত কক্সবাজার আদালতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। কাঠগড়ায় ওসি প্রদীপের মোবাইল ফোনে কথা বলার ছবি ভাইরাল। 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের লাশ গুমের অপচেষ্টা করে তৎকালীন সরকার, বললেন প্রধানমন্ত্রী। আইভি রহমানের মৃত্যুর খবর নিয়েও করে ষড়যন্ত্র। 20 অক্টোবর বেগম জিয়াকে আদালতে হাজিরের নির্দেশ। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বললেন বিএনপি নেত্রীর আইনজীবী। এবং 5 সেকেন্ডেই বিদেশ থেকে 24 ঘন্টায় দেশে আসবে প্রবাসীদের টাকা। নতুন প্ল্যাটফর্ম ব্লেজ চালু। ক্যাশলেস লেনদেনে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য, বললেন সজীব ওয়াজেদ জয়। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল। একসঙ্গে নয়, ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান। তবে সংক্রমণের হার নামতে হবে 10%-এর নিচে। সব প্রস্তুতি সম্পূর্ণ করার কথা জানিয়ে মন্ত্রণালয় বলছে, অপেক্ষা এখন প্রধানমন্ত্রীর নির্দেশনার। এর মধ্যেই প্রাথমিক স্কুলের 85% শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে। এহসান জুয়েলের রিপোর্ট। দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছরের 17 মার্চ থেকে বন্ধ আছে সব শিক্ষা প্রতিষ্ঠান। দফায় দফায় বেড়েছে বন্ধের মেয়াদ। বিভিন্ন সময় সংক্রমণ বিবেচনায় নানা কিছুর উপর বিধিনিষেধ শিথিল করা হলেও টানা 1.5 বছর ধরে স্কুল কলেজে তালা ঝুলছে। দেশে এখন সংক্রমণের হার 15%। এই অবস্থায় সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়ার পর থেকে সম্ভাবনা দেখা দেয় বন্ধ প্রতিষ্ঠানের দুয়ার খোলার। এর মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়ে গেছে। ধাপে ধাপে খুলবো। সবাইকেই হয়তো সপ্তাহে 6 দিন ক্লাস করানো একদম গোড়া থেকেই হয়তো হবে না। খুলবার জন্য আমাদের সার্বিক সব প্রস্তুতি রয়েছে। এখন শুধুমাত্র অপেক্ষা সংক্রমণের হার আরেকটু অনুকূলে আসার। প্রাথমিক স্কুল খুললেও রোটেশন ভিত্তিক ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া সমাপনী পরীক্ষার ক্ষেত্রে কি করা হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। পার্ট পার্ট করে করব, যে ক্লাস 3, 4, 5 এটা হয়তো 2 দিন করব, 1, 2 একদিন করে করব সপ্তাহে। সমাপনী তো এটা থাকবে, এটা বন্ধ তো হয় নাই। যদি স্বাস্থ্যসম্মতভাবে আমরা নিতে না পারি, আমরা ওইভাবে মূল্যায়নের ভিত্তিতে নিব। আমাদের ওয়ার্কশিট আছে। এর মধ্যে 85% শিক্ষককে টিকা দেওয়া হয়েছে। বাকিদেরও দ্রুত এর আওতায় নিয়ে আসা হবে বলে জানা গেছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। অধিদপ্তরের নির্দেশনা মেনে সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষকদের সরব উপস্থিতিও আছে। রাজশাহী থেকে আব্দুল সালামের তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার উপযোগী করে তুলতে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর। এজন্য রাজশাহীর সব শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ ডেঙ্গু প্রতিরোধে সরকারের আদেশ যথাযথভাবে পালন করতে স্কুলগুলোতে প্রস্তুতি শুরু হয়েছে। যদি আগামীতে বিদ্যালয়টি দ্রুত সময়ের মধ্যে খুলতে হয়, সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সকল ব্যাপারে আমরা কাজ করছি। এই নির্দেশনা মেনে স্কুলগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সরকারি নির্দেশনা পেলেই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রস্তুতি সম্পূর্ণ। ওয়ার্কশিট বিতরণ করব এবং সেই ওয়ার্কশিট অনুযায়ী আমরা তাদেরকে পাঠদানের অগ্রগতি এবং শিক্ষণফল অর্জিত হচ্ছে কিনা আমরা সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য এখন থেকে প্রস্তুত। এদিকে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মানসিক বিকাশ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। করোনার জন্য স্কুল একবারে বন্ধ, বাচ্চা কাচ্চা একবারে লেখাপড়াতে কোনো মনোযোগ নাই। তাড়াতাড়ি স্কুলটা খুলুক, শুধু খেলে বেড়াচ্ছি, পড়াশোনায় মন টন বসছে না। এর জন্য বাসাতে পড়াশোনা করাটা একটু অসুবিধা হচ্ছে। স্কুলটা খুলে গেলে একটু ভালো হবে পড়াশোনাটা। আমরা চাই আমাদের এই স্কুলটা খুলুক, আমরা পড়াশোনা করতে পারছি না। গেল বছরের 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী এই ছুটি আছে 31শে আগস্ট পর্যন্ত। বিকল্প উপায়ে টিভি, অনলাইন অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় রাখার চেষ্টা অব্যাহত রাখা হলেও বাস্তবতা হচ্ছে শ্রেণীকক্ষের পড়াশোনা এর মাধ্যমে হচ্ছে না। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।
চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে মঙ্গলবার দিনভর ছিল টিকা প্রত্যাশীদের দীর্ঘ সারি। 5 থেকে 6 ঘন্টা অপেক্ষার পর টিকা নিতে গিয়ে ধস্তাধস্তিরও ঘটনাও ঘটে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন প্রবাসীরা। তবে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ আছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। এই হুড়োহুড়ি টিকা পাওয়ার জন্য মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘ অপেক্ষায় প্রত্যাশীরা উত্তেজিত হয়ে পড়েন। তাদের কণ্ঠে ছিল নানা অভিযোগ। 20 তারিখে আসার কথা ছিল, আজকে আসছি কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে আছি এই পর্যন্ত। ডাক্তার কখন আসবে, কিভাবে আসবে, কটা বাজে এটাও বলে নাই। বলতেছে লাইনে দাঁড়ান, কিছুক্ষণ পর বলতেছে টিকা নাই, কিছুক্ষণ পর বলতেছে হবে না। দুপুরের দিকে হাসপাতালের বাইরে ভিড় কমলেও ভেতরে ছিল প্রবাসীদের দীর্ঘ সারি। টিকা না পাওয়ায় কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তার কথা জানান তারা। এই বিষয়ে পাঠা দিচ্ছে। এখন আমি যখন টিকিট করতে গেছি ওনারা বলতেছে এভাবে যেতে পারবেন না, করোনার টিকা প্রথম টিকা মারি নেন তারপর যেতে পারবেন। সরকার বলতেছে মানে প্রবাসীদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। আমরা এখন কি করতাম, আমরা প্রবাসী বলে আমাদেরকে কোনো একদম ইয়া নাই। তবে টিকার কোনো সংকট নেই উল্লেখ করে প্রবাসীদের ভোগান্তির ব্যাখ্যা দিলেন সিভিল সার্জন। যারা বিদেশে যাবেন এই মুহূর্তে ভিসা আছে এবং তাদের ওই দেশে তারা যদি দেখাতে পারেন যে মডার্নাই চাচ্ছে, সেক্ষেত্রে আমরা বিশেষ ব্যবস্থায় দিচ্ছি। সেক্ষেত্রেও দ্বিতীয় ডোজের বিষয়ে একটা সংখ্যা থেকেই যাবে। চট্টগ্রামে টিকা সংকট তৈরির পর গত 10 দিনে সিনোফার্মা ও মডার্নার 5 লাখের বেশি টিকা এসেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে করোনা সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা প্রতিদিনই কমছে। একদিনে মৃত্যু আরও কমেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 114 জন। শনাক্তের হার 15.12%। রিপোর্টার জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। দেশের বেশিরভাগ জেলায় কমতে শুরু করেছে করোনার দাপট। আগের তুলনায় কিছুটা কমেছে শয্যা আর আইসিইউ সংকট। হটস্পট জেলাগুলোতেও পরিস্থিতি উন্নতির দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। আত্মতুষ্টিতে ভোগার কিন্তু কোনো সুযোগ নেই। জনসচেতনতা, যথাযথ স্বাস্থ্যবিধি মানা কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে। ঢাকার পরে সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে। সবশেষ 24 ঘন্টায় করোনায় চট্টগ্রামে 29 জনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপ। সিলেটে করোনায় 9 জনের মৃত্যু হয়েছে। একদিনে শনাক্ত 204 জন। হাসপাতালে কমেছে মুমূর্ষু রোগীর সংখ্যা। খুলনায় গত 24 ঘন্টায় 13 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 13.12%। রাজশাহীতে করোনায় আক্রান্ত আর মৃতের হার এখন অনেকটাই নিয়ন্ত্রণে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে 6 জনের প্রাণহানি হয়েছে। সবাই সচেতন থাকলে মৃত্যু আরও কমে আসবে বলে আশাবাদী সাধারণ মানুষ। করোনার রোগী কম, কিন্তু আপনার মানুষের মধ্যে এখনো স্বাস্থ্য সচেতনতা তৈরি হয়নি। এখন রোগের পরিমাণটা কম আর রোগীর চিকিৎসা এখন উন্নত হয়েছে আগের থেকে। ময়মনসিংহেও করোনার ভয়াবহতা কিছুটা কমেছে। 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। বেড খালি আছে, আইসিইউ পুরো খালি আছে, এখন ভিতর ভিড়ও নাই, রোগীর সংখ্যা একবার কম। আগে আইসিইউর জন্য লাইন ধরতে হইতো, এমনি পাওয়া যায়। এছাড়া 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে রংপুরে 6 জন, বরিশালে 5 জন, ঝিনাইদহে 5 জন মারা গেছেন। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এদিকে সংক্রমণের নিম্নধারা অব্যাহত থাকলে আর লকডাউনে যেতে হবে না। এক্ষেত্রে পরিস্থিতি মোকাবেলায় টিকাদান কর্মসূচি গতিশীল আর স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি গুরুত্ব দিচ্ছে সরকার। হাসপাতালে আগের মতো শয্যার জন্য হাহাকার নেই, কমেছে রোগীর চাপও। করোনা পরিস্থিতি নিয়ে এখনও স্বস্তির নিঃশ্বাস ফেলার পরিস্থিতি তৈরি না হলেও পরিসংখ্যান বলছে সংক্রমণ অনেকটাই নিম্নমুখী। 17 আগস্টের পর থেকে 20% নিচে শনাক্তের হার। গত 3 দিনে সেই হার নেমেছে 15 ভাগে। এমন অবস্থা বহাল থাকলে সংক্রমণের লাগাম টানতে আর কঠোর বিধিনিষেধে যেতে হবে না বলেই মনে করে স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ এখন যে জায়গাটিতে আছে, এটি লকডাউন যেটি হয়েছিল সেই লকডাউনের কিন্তু কিছুটা সুফল আপনাকে মানতেই হবে। এবং এখন যদি সকলের স্বাস্থ্যবিধি মেনে চলেন, যারা টিকা গ্রহণ করেছেন, দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমান আছেন, তারা যদি যথাসময়ে টিকাটি নিয়ে ফেলেন, প্রথম ডোজের টিকার জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন তারাও যদি তাদের টিকাটি গ্রহণ করেন, নিরাপদ শারীরিক দূরত্বটি যদি রক্ষা করে প্রাত্যহিক কাজগুলো, যেগুলো জরুরি কাজ, সেগুলো সেরে ফেলা যায়, তাহলে সংক্রমণের নিম্ন যে গতিটি আছে সেটি হয়তো অব্যাহত রাখা সম্ভবপর হবে। এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে টিকায়। আর মাস্ক পরা নিশ্চিত করতে পারলেই একটি সহনীয় পরিস্থিতি তৈরি হবে বলেই মত স্বাস্থ্য অধিদপ্তরের। টিকা গ্রহণ করতে হবে, টিকা গ্রহণ করেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে। যারা টিকা গ্রহণ করেননি অথবা টিকা গ্রহণ করবার জন্য এলিজিবল হননি অথবা অপেক্ষমান আছেন, তাদেরকেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া।
এইটি কোনোভাবেই শিথিলতার কোনো পরিচয় দেওয়া যাবে না। সংক্রমণ কমতে থাকার এই ধারা চলতে থাকলে হাসপাতালগুলোতে সংকট কিছুদিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলেও মনে করে স্বাস্থ্য বিভাগ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় 258 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে মশা নিধনের দায়িত্ব অবহেলা করলে চাকরি হারাবেন সংশ্লিষ্ট কর্মীরা। সকালে উত্তর সিটির নগর ভবনে এক সেমিনারে এমন কঠোর বার্তা দেন মেয়র আতিকুল ইসলাম। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতিতে যখন স্বস্তি খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন মানুষ, তখন ডেঙ্গুর প্রকোপে দুশ্চিন্তায় নগরবাসী। চলতি মাসে প্রতিদিনই গড়ে 200-র বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ সহ 6টি হাসপাতালকে ঘোষণা করা হয়েছে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে। কিন্তু কোনো পদক্ষেপই স্বস্তি দিতে পারছে না নগরবাসীকে। তাদের অভিযোগ, মশক নিধনে অবহেলা রয়েছে সিটি কর্পোরেশনের কর্মীদের। পরিষ্কার জায়গাতে বেশি করে, আর যেসবগুলো নোংরা নর্দমা আছে নর্দমা একটু কম যায়। কাজের মধ্যে যথেষ্ট ফাঁকি দিচ্ছে সিটি কর্পোরেশনের কর্মীরা। প্রতি সপ্তাহে দেওয়ার কথা বা এক সপ্তাহে 2 দিন দেওয়ার কথা, সেখানে তাদের মাস চলে যাচ্ছে, তারা কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছে না। এরই মধ্যে মশক নিধনে দায়িত্বরতদের প্রতি কড়া বার্তা দিলেন ঢাকা উত্তর সিটির মেয়র। সিটি কর্পোরেশনের কর্মীরা এখনো শতভাগ দায়িত্ব পালন করেন না জানিয়ে কারো অবহেলা পেলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। যে ফাঁকি মারবে, যে সময় মতন আসবে না এবং সময়ের আগে সে চলে যাবে, তার জন্য চরম শাস্তি একটাই, তার চাকরি নাই। বিশেষজ্ঞরা বলছেন, কারো উপর দায় না চাপিয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতন হতে হবে নগরবাসীকে। একই সঙ্গে মশক নিধন কার্যক্রমে সাধারণ মানুষকেও সম্পৃক্ত হওয়ার তাগিদ তাদের। একটা মানুষ জানে না এরকম দেখাতে পারবেন যে এডিস মশা পাত্রে জমা পানিতে হয়? আমি মাঠে গিয়ে সম্পৃক্ত পাচ্ছি না, জানে পাত্রে জমা পানিতে এডিস মশা হয়, কিন্তু সেটা যে সরাই দিতে হবে সেটা করছে না। বছরের শুরু থেকে এ পর্যন্ত 8000-এর বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মারাও গেছেন 35 জনের বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে। 2 শিশুকন্যার সঙ্গে দেখা করতে মা গেলেন জাপানি ভাষার বই নিয়ে, বাবা নিলেন বাংলা বই। করোনায় ভিকটিম সাপোর্ট সেন্টারে বাচ্চাদের থাকা নিয়ে উদ্বেগ। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত কক্সবাজার আদালতে চলে মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলার দ্বিতীয় দিনের কার্যক্রম। সকাল থেকে শুরু হয়ে রাত 7:30টা পর্যন্ত বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস ও সিনহার বন্ধু সিফাতের সাক্ষ্য গ্রহণ করা হয়। এদিকে কাঠগড়ায় বসে ওসি প্রদীপের মোবাইল ফোনে কথা বলার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলোচিত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাস সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায় কাঠগড়ায় হাঁটু গেড়ে বসে মোবাইল ফোনে কথা বলছেন তিনি, অথচ আদালত কক্ষে মোবাইল ব্যবহার করার কোনো নিয়ম নেই। সোমবার সাক্ষ্য গ্রহণের দিনে 45 মিনিট কার সঙ্গে কথা বলেছেন প্রদীপ তা জানা না গেলেও সেখানে দায়িত্বরত একজন পুলিশ কনস্টেবল মোবাইল সরবরাহ করেছেন বলে জানা গেছে। অথচ এই মামলার আসামিদের আনা নেয়ার প্রিজন ভ্যানও রয়েছে সিসিটিভির আওতায়। এদিকে সিনহা হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণের আগে মঙ্গলবার আদালতে আনা হয় বরখাস্তকৃত ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত সহ 15 আসামিকে। এদিন মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসকে দীর্ঘ 6 ঘন্টা জেরা করেন বরখাস্তকৃত ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত সহ 3 আসামির আইনজীবী। জেরা শেষে সাক্ষ্য দেন সিনহার বন্ধু সিফাত। চলমান মামলা, এ ব্যাপারে এখন সাক্ষী যারা ব্যাপার আছে এ ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া যাবে না, যেহেতু পেন্ডিং মামলা, চলমান মামলা। আসামি পক্ষের আইনজীবীর দাবি, মামলার সঙ্গে আদালতে দেয়া বাদীর জবানবন্দি অসামঞ্জস্যপূর্ণ। মামলাটা সুষ্ঠুভাবে হোক, আমরা সবাই তো রাষ্ট্রপক্ষ ন্যায় বিচার চাই, আমরা আসামি পক্ষ ন্যায় বিচার চাই। এই ন্যায় বিচারের প্রত্যাশা আমরা সবাই মিলে করছি। মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলার 83 সাক্ষীর মধ্যে প্রথম দফায় 3 দিনে সাক্ষ্যদানের জন্য 15 জনকে সমন জারি করেছিল আদালত, যার মধ্যে 2 দিনে বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। আর দ্বিতীয় দিনে 2 নম্বর সাক্ষীর জবানবন্দি নেওয়া হলেও আসামিদের আইনজীবীর জেরা অনুষ্ঠিত হবে বুধবার। আহমেদ সালেহিন, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের লাশ গুম করার চেষ্টা চালায় তৎকালীন সরকার। মঙ্গলবার দুপুরে গণভবন থেকে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত একনেক সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তৎকালীন সরকার আইভি রহমানের মৃত্যুর খবর নিয়েও জঘন্য ষড়যন্ত্র করেছিল। আজকের দিনে আইভি চাচির কথাই বেশি মনে হচ্ছে
এবং সবচেয়ে আর একটা অবাক কাণ্ড, আপনারা হয়তো অনেকে জানেন না, তাকে যখন সিএমএইচে নিয়ে যাওয়া হয়, ঠিক আমরা জানি না তিনি ঠিক কখন কোন মুহূর্তে মৃত্যুবরণ করেছেন। তার ছেলে মেয়েরা তার কাছে ছিল। তো সে সময় তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে দেখতে যাবে বলে তার ছেলেমেয়েরা যারা তার হাসপাতালে তার বেডের বিছানার কাছে ছিল, তাদের সবাইকে নিয়ে একটা কামরার মধ্যে তালা মেরে রাখে। প্রায় ৩-৪ ঘন্টা একটা রুমে তালা দিয়ে রেখে তারপরে খালেদা জিয়া যান আইবি রহমানকে দেখতে, এবং খালেদা যখন দেখে ফিরে আসে তারপরে তাকে মৃত ঘোষণা করা হয়। এই কথাটা অনেকেরই জানা নেই, আমি এটা জানিয়ে রাখলাম যে কত বড় নৃশংসতা এরা করতে পারে। শুধু হত্যার চেষ্টাই না, হত্যার পরেও লাশ নিয়ে বা আহতদের নিয়ে বা মৃতদের নিয়েও তাদের যে কর্মকাণ্ড, এত জঘন্য কর্মকাণ্ড। এবং মারা যাওয়ার পর অনেকের লাশ দিতে চায়নি, দেবে না তাদের লাশ আত্মীয় স্বজনের কাছে। চালু হলো বিদেশ থেকে রেমিটেন্স নিয়ে আসা নতুন প্ল্যাটফর্ম ব্লেজ। এর মাধ্যমে মাত্র 5 সেকেন্ডে যে কোনো দেশ থেকে বছরের প্রতিদিন 24 ঘন্টায় দেশে টাকা পাঠাতে পারবেন প্রবাসীরা। মঙ্গলবার সন্ধ্যায় এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, নগদ টাকা লেনদেনহীন সমাজ গড়ে তোলাই এখন ডিজিটাল বাংলাদেশের পরবর্তী লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। বাংলাদেশের উন্নতি ও অগ্রগতির অন্যতম সোপান রেমিট্যান্স। দেশের বাইরে দিনরাতের শ্রমে লাল সবুজের পতাকাকে সমৃদ্ধির অলঙ্কারে সাজিয়ে তুলতে বড় ভূমিকা রাখে প্রবাসীদের পাঠানো এই অর্থ। দীর্ঘদিনের এই কষ্ট এবার লাঘব করতে চালু হলো দেশের প্রথম আন্তঃসীমান্ত পেমেন্ট নেটওয়ার্ক ব্লেজ। এটি দিয়ে দেশের 35টি ব্যাংকের চ্যানেলে যে কোনো দেশ থেকে 365 দিন 24 ঘন্টা টাকা লেনদেন করা সম্ভব। মূলত ব্লেজ সোনালী ব্যাংক, হোম পে এবং কিউ ক্যাশের একটি যৌথ উদ্যোগ। প্রবাসে থাকা যে কেউ মাত্র 5 সেকেন্ডে টাকা পাঠাতে পারবেন দেশে। বিদেশ থেকে টাকা নির্দিষ্ট অ্যাকাউন্ট হয়ে সোনালী ব্যাংকের চ্যানেলে প্রাইভেট থার্ড পার্টি পেমেন্ট প্রসেসিং ফার্ম কিউ ক্যাশের মাধ্যমে পৌঁছে যাবে নির্দিষ্ট গ্রাহকের কাছে। মঙ্গলবার সন্ধ্যায় অনলাইনে ব্লেজ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এটি উদ্বোধন করে বলেন, ভবিষ্যতের বাংলাদেশে লেনদেন হবে নগদ অর্থ ছাড়াই। ব্লেজের মাধ্যমে যদি পাঠান 5 সেকেন্ডের মধ্যে এই টাকাটি তার অ্যাকাউন্টে পৌঁছায় যাচ্ছে। আমাদের আশা আছে যে সকল বিশ্বে এই সার্ভিস আমরা পৌঁছায় দেব আমাদের প্রবাসী যারা যেখানেই আছে। আর এটাই হচ্ছে আমাদের এই ক্যাশলেস সোসাইটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এটাই হলো আমার ডিজিটাল বাংলাদেশ এখন নেক্সট স্বপ্ন, যে বাংলাদেশে সকল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন এখন ক্যাশলেস হয়ে যাবে। দেশের সব ব্যাংককে এই পদ্ধতি অনুসরণ করে সেবা দেওয়ার আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। অন্যান্য সকল ব্যাংককে অনুরোধ করবো যে আপনারা এই ব্লেজ সার্ভিসের সাথে কানেক্টেড হন, যাতে 24/7 5 সেকেন্ডের মধ্যে সবাই আপনাদের কাছে আপনাদের ব্যাংকে সরাসরি টাকা পাঠাতে পারে। ব্লেজ প্ল্যাটফর্মের সক্ষমতা যাচাইয়ে চলতি বছরের জুন থেকে দেশের 23টি ব্যাংকের সাথে লেনদেন সম্পন্ন করা হয়েছে। রেমিটেন্স প্রবাহ বাড়াতেও এই উদ্যোগ ব্যাপক ফলপ্রসূ হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। দেবাশিস। বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে হত্যা করা, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে সঠিক ঘটনা জানাতে কমিশন গঠন করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এদিকে 75-এর 15 আগস্টের পরিকল্পনা বাস্তবায়নে জিয়া মোস্তাক সরাসরি জড়িত ছিল বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। বঙ্গবন্ধুর হত্যার সাথে জিয়া রহমান মোস্তাক সরাসরি জড়িত। জিয়া রহমান যেই কাজগুলো পরবর্তী যেগুলো কাজগুলো করেছে, হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা, বাংলাদেশে পাকিস্তানি কায়দায় বাংলাদেশকে নিয়ে যাওয়া, এবং যেই কাজগুলো তিনি করেছেন, বঙ্গবন্ধুর খুনিদের বিদেশের দূতাবাসের বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া, এই সমস্ত কাজগুলোতে স্পষ্ট প্রমাণিত হয় জিয়া রহমান সত্যিকার মুক্তিযোদ্ধা ছিলেন না। 71-এ পাকিস্তানের এজেন্ট হিসেবে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যারা সত্য এই হত্যাকাণ্ডে জড়িত এবং নেপথ্যে থেকে
যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা তাদের কথাই এবং তাদেরকে চিহ্নিত করার জন্যই এই কমিশনের কথা বলছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের এই তথ্য উদ্ঘাটন করে তাদের কাছে দিয়ে যাওয়া উচিত। নাশকতা ও রাষ্ট্রদ্রোহের 11 মামলায় 20 অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক KM এমরুল কায়েস এদিন ধার্য করেন। বিএনপি নেত্রী আইনজীবীরা বলছেন, বেগম জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য এই মামলা করা হয়। উচ্চ আদালতের স্থগিতাদেশের নথি হাজির করা হবে বলে জানান তারা। 2015 সালের জানুয়ারি মাসে গুলশান কার্যালয় থেকে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যে কর্মসূচি আজও প্রত্যাহার করা হয়। নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে বিএনপি নেত্রীর বিরুদ্ধে মামলা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেগম জিয়ার বিরুদ্ধে 11টি মামলার মধ্যে দারুসালাম থানার নাশকতার 8 মামলা, যাত্রাবাড়ি থানার 2টি এবং রাষ্ট্রদ্রোহের 1 মামলা রয়েছে। এই মামলার মধ্যে 10 মামলার অভিযোগ গঠনের শুনানি এবং যাত্রাবাড়ি থানার অপর একটি মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে। এর আগে গত 10 আগস্ট এই 11 মামলায় বেগম জিয়ার হাজিরার দিন ধার্য ছিল। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর বিচারক নতুন দিন ধার্য করেন। বেগম জিয়ার আইনজীবীরা বলেন, এসব মামলার কার্যক্রমে উচ্চ আদালতে স্থগিতাদেশ রয়েছে। তারা এই আদেশের কপি আদালতে হাজির করবেন। 2015 সালে যে প্রেক্ষাপটে মামলাগুলো দায়ের করা হয়, সে সময় বেগম জিয়া আইনশৃঙ্খলা বাহিনীর বেষ্টনীর মধ্যে ছিলেন বলেও দাবি করেন ওই আইনজীবী। তার বিরুদ্ধে মামলাটা হলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ হয়রানিমূলক মামলা, মিথ্যা মামলা। সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন সকল এই 11টা মামলা সকল কার্য স্থগিত করে দিয়েছে। এই পর্যায়ে এই মামলার বেগম খালেদার আদালতে উপস্থিত হওয়ার কোনো কারণ আমরা দেখতেছি না। তারপর আমরা যেহেতু মহানগর আদালত এরকম একটা আদেশ দিয়েছেন, ওনাকে আমরা অভিহিত করব যে মামলার কার্যক্রম স্থগিত আছে। তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে রাত কাটানোর পর মঙ্গলবার সকালে জাপানি মায়ের দেখা পায় 2 শিশু। আদালতের নির্দেশ অনুযায়ী সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত মেয়েদের সঙ্গে সময় কাটান নাকানো এরিকো। শিশুদের জন্য তিনি নিয়ে যান জাপানি ভাষার বই। এদিকে নির্ধারিত সময়ের আগেই বিকেলে বাংলা ভাষার বই নিয়ে হাজির হন বাবা। দীর্ঘ 7 মাস পর মায়ের সান্নিধ্যে জেসমিন ও লায়লা। মা নাকানো এরিকোর প্রায় 5000 কিলোমিটার পাড়ি দেওয়া সার্থক হয় মঙ্গলবার সকালে। এদিন তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে 2 কন্যার সঙ্গে দেখা হয় মায়ের। এই সময় মায়ের সঙ্গে ছিল জাপানি ভাষার রূপকথার গল্প বই। I'm just very happy. Thank you so much. I really appreciate everyone's support. অন্যদিকে বাবা ইমরান শরীফও সন্তানদের কাছে পেতে আকুল। আদালতের নির্ধারিত সময়ের অনেক আগেই ভিকটিম সাপোর্ট সেন্টারে হাজির তিনি। মেয়েদের জন্য তাদের প্রিয় খাবার আর বাংলা ভাষার ছড়ার বই তার হাতে। কোভিড পরিস্থিতিতে সেন্টারে সন্তানদের অবস্থানে উদ্বেগ ছড়ে পড়ে তার কণ্ঠে। আমার বাচ্চারা খুবই সেফ একটা জায়গায় ছিল। 2 মিটার সোশ্যাল ডিস্টেন্সিং সবসময় থাকতো, তবে সেটা হচ্ছে না। আমি খুব দুশ্চিন্তায় আছি। সাবেক স্ত্রীর সাথে পারিবারিক দ্বন্দ্বের যেন বলি হতে না হয় সন্তানদের, সেই চাওয়ার কথাই জানালেন বাবা ইমরান শরীফ। আমি আজীবন বাবা, মা আজীবন মা। আমরা দুজনই সমান, কেউ কারো এক ফোঁটা বেশি না কমও না। আমি চাই যে এমন একটা রায় হোক যেন মা দেখতে পারে বাচ্চাদেরকে। এরিকো ইমরান দম্পতির তৃতীয় সন্তান 7 বছরের সোনিয়া মায়ের কাছেই থাকছে। আদালতের নির্দেশে 31 আগস্ট পর্যন্ত অন্য 2 সন্তান লায়লা ও জেসমিনকে থাকতে হবে ভিকটিম সাপোর্ট সেন্টারে। তবে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত মা ও 2টা থেকে রাত 8টা পর্যন্ত বাবা শিশুদের সাথে সময় কাটানোর অনুমতি পেয়েছেন। গত 19 আগস্ট জাপানি নাগরিক এরিকো 2 সন্তানকে ফিরে পেতে হাইকোর্টে আবেদন করেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। 1.5 মাসের আগে শেষ হচ্ছে না চিত্রনায়িকা পরিমণির মামলা তদন্ত। সিআইডি জানালো, প্রয়োজনেই বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে পরিমণিকে। হেলেনা জাহাঙ্গীর সহ সম্প্রতি আলোচিত 15 মামলা তদন্ত শেষ পর্যায়ে। মদ ও মাদকদ্রব্য সহ বনানীর বাসা থেকে সহযোগী সহ আটকের পর র্যাবের মামলায় কারাগারে চিত্রনায়িকা পরিমণি। এ মামলায় 3য় দফায় একদিনের রিমান্ড শেষে পরিমণিকে 21 আগস্ট কারাগারে পাঠান আদালত।
তবে ওই দিন পরিমণির জামিনের জন্য তার আইনজীবী আদালতে আবেদন করেননি। পরদিন 22 আগস্ট নতুন করে জামিন আবেদন করা হলে ঢাকার জজ আদালতের বিচারক আগামী 13 সেপ্টেম্বর শুনানির দিন ধার্য রাখেন। সেদিন আইনি পরামর্শের জন্য পরিমণির সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে তার আইনজীবী সিএমএম আদালতে আবেদন করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবীর বিরোধিতায় তা নাকচ হয়ে যায়। মামলার বিষয়ে মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। তিনি বলেন, পরিমণি, হেলেনা জাহাঙ্গীর সহ 15টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা, এখন সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করা আমাদের প্রায় শেষ পর্যায়ে। আমরা আশা করছি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা কেসগুলোর পুলিশ রিপোর্ট দেওয়া শুরু করতে পারবো। এটা পূর্ণাঙ্গ রিপোর্টের স্বার্থে করেছি। এই কেসে আপাতত আর কাউকে ডাকার মতো আমাদের আর প্রয়োজন নেই। 4 আগস্ট চিত্রনায়িকা পরিমণি ও প্রযোজক নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। গত 29 জুলাই গুলশানের বাসা থেকে আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে বিদেশি মদসহ গ্রেফতার করে র্যাব। 1 আগস্ট বাড়িধারা ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। অনলাইন গেম পাবজিতে বেশি পয়েন্ট পাওয়ার লোভে বন্ধুর অ্যাকাউন্ট হ্যাক করে 9ম শ্রেণীর ছাত্র রসুল। বিক্ষুব্ধ এসএসসি পরীক্ষার্থী সজীব ধারালো অস্ত্রের আঘাতে তাই খুন করে তাকে। এ ধরনের আগ্রাসী অনলাইন গেমগুলো শিশু কিশোরদের সহিংস করে তুলছে বলে পর্যবেক্ষণ সিআইডির। এই অনলাইন গেমকে কেন্দ্র করে মাগুরার আলহাজ কাজী আব্দুল ওয়াহেদ স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী কাজী গোলাম রসুলকে খুন করে তার বন্ধু এসএসসি পরীক্ষার্থী সজীব। মঙ্গলবার দুপুরে এ নিয়ে এক সংবাদ সম্মেলন করে সিআইডি। তারা জানান, ফ্রি ফায়ার, পাবজি খেলা ও অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে বেরোল পলিতা দক্ষিণপাড়া গ্রামের সজীবের সাথে রসুলের বিরোধ তৈরি হয়। আর এরই জেরে গত 27 জুলাই ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে রসুলকে খুন করা হয়। গেমের যে রুলসের ক্ষেত্রে যে যারা বিজয়ী হয় সেখানে কিছু কয়েন পায়, সেই কয়েনগুলি জমা হতে থাকে। এই কয়েনের মাধ্যমে আমাদের বন্ধু রিয়াজের অ্যাকাউন্টটা হ্যাক করে ফেলে এই বন্ধুদের মাধ্যমে, এবং তার যেখানে যে পয়েন্টগুলি ছিল সেই পয়েন্টগুলি নিয়ে নেয়। নিজেদের মধ্যে যখন সেটেলমেন্টে আসে না, তখন সজীব ভিকটিম গোলাম রসুলকে সেই রাস্তার মধ্যে ডেকে নিয়ে তাকে স্টেপ করে। ঘটনার পর পরিবার মাগুরা থানায় হত্যা মামলা করলে সিআইডি অভিযান চালিয়ে নরসিংদী সদর থেকে অভিযুক্ত সজীবকে গ্রেফতার করে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সজীব। আদালতের সামনেও কাছেও তিনি তার জবানবন্দি দিয়েছেন। গোলাম রসুল রাত্রে 8:30টার দিকে তাকে ছুরিকাঘাত করে সেখান থেকে সে পালিয়ে আত্মগোপনে চলে যায়। সম্প্রতি পাবজি, ফ্রি ফায়ার সহ ক্ষতিকর অনলাইন গেমস বাংলাদেশে সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এহসানুল হক শাওন, সময় সংবাদ। নাব্য সংকট এড়াতে দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে আর্চওয়ে বা ধনুকের মতো ব্রিজ। এই ব্রিজে থাকবে না কোনো পিলার। ৩,২৬৩ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর ৯৬০ ফুট লম্বা সেতুটির নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। ময়মনসিংহের কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদের ওপরেই হতে যাচ্ছে দেশের ইতিহাসে প্রথম ১,১০০ মিটারের আর্চওয়ে বা ধনুকের মতো ব্রিজ। সুপারস্ট্রাকচার আর্চ ব্রিজটিতে দুই পারের সঙ্গে সংযোগ করতে থাকবে না কোনো পিলার। মূল অংশের দৈর্ঘ্য ৩২০ মিটার। সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩,২৬৩ কোটি টাকা, যার মধ্যে পরামর্শকের পেছনে খরচ ৬০ কোটি টাকা। পরিকল্পনা কমিশন বলছে সড়ক বিভাগে দক্ষ প্রকৌশলীর অভাবেই করতে হচ্ছে খরচ। ৩২০ হচ্ছে যে মূল যেটি স্টিল আর্চ, সর্বমোট ১১০০ মিটার। সেই দিক থেকে ব্যয় বেশি না। আমি অন্যান্য প্রকল্পের সাথে কম্পেয়ার করে দেখেছি। এখনো পর্যন্ত আমাদের কনসালটেন্সি দিতে হয়, কারণ আমাদের রোডস অ্যান্ড হাইওয়েজের নিজস্ব ইন হাউস স্কিলস এখনো পর্যন্ত যায়নি। সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, রপ্তানি করা পণ্য নিয়ে কোনো অভিযোগ শুনতে চান না প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের বন্যাপ্রবণ এলাকাগুলোতে বেশি করে কালভার্ট নির্মাণেরও নির্দেশ দিয়েছেন তিনি। ইঞ্জিনিয়ার সাহেবরা বা আমরা শুধু যেখানে যেখানে প্রাকৃতিক খাল আছে ওখানে কালভার্ট দেয়, উনি বলেন না, এত হয় না, মাঝে মাঝে আরও কালভার্ট বাড়ান। তিনি বারবার বলছে, খবরদার, সাবধানে মাল পাঠান, কিন্তু যত্ন করে পাঠান, সকল আইন কানুন মানেন। কোন আইন কানুন? হাইজিনিক আইন কানুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুমোদন দেওয়া হয়েছে জামালপুরের আঞ্চলিক সড়ক নির্মাণ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুর্যোগ সহনশীলতা ও দারিদ্র্য বিমোচনের সম্পদ ব্যবস্থাপনা সহ 8টি প্রকল্প। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের মাঝে পুরোদমে চালু রেখেও বৈশ্বিক তালিকায় 9 ধাপ পেছালো চট্টগ্রাম বন্দর। লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক সংবাদ মাধ্যম লয়েডস এর তালিকায় বিশ্বের ব্যস্ত 100 বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন 67তম।
অথচ গত বছর 6 ধাপে গিয়ে 58তম স্থানে ছিল বন্দরটি। ব্যবসায়ীদের এলসি খুলতে না পারার পাশাপাশি অন্যান্য বন্দর থেকে জাহাজ আসতে না পারায় বন্দরের এই অবনমন বলে মনে করছেন ব্যবসায়ীরা। স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্বখ্যাত শিপিং ম্যাগাজিন লয়েড লিস্ট সোমবার মধ্যরাতে ব্যস্ততম শত বন্দরের যে তালিকা প্রকাশ করেছে তাতে চট্টগ্রাম বন্দরের স্থান ৬৭তম। অথচ ২০২০ সালে ২৮,39,০০০ টিউএস কন্টেনার হ্যান্ডেলিংয়ের মাধ্যমে এই বন্দরে প্রবৃদ্ধি হয়েছিল ৮% বেশি। তারপরও বৈশ্বিক ব্যস্ততম বন্দরের তালিকায় পিছিয়ে যাওয়ার জন্য মহামারীকে দুষলেন বন্দর কর্মকর্তারা। কন্টেনার হ্যান্ডলিং অনেকটাই কমে গিয়েছিল, বিশেষ করে যে সকল জায়গা থেকে আমাদের ইম্পোর্ট কন্টেনার জেনারেট হয় সে সকল জায়গায়ও লকডাউন ছিল। ২০১০ সালে ৮৮তম স্থান নিয়ে তালিকায় ঢুকেছিল চট্টগ্রাম বন্দর। গত এক দশকে এগিয়েছে ৩০ ধাপ, কিন্তু গত বছর মার্চ মাসে লকডাউন শুরু হলে এই বন্দরে কন্টেনার হ্যান্ডেলিং ৭৫% কমে যায়। এছাড়া ব্যবসায়ীদের এলসি খুলতে না পারা সহ অন্যান্য জটিলতা ছিলই। জাহাজ না আসার কারণে অটোমেটিক্যালি আমার ভলিউমটা বাংলাদেশে কম এসেছে এবং কম গিয়েছে জাহাজের কারণে, এটাই ছিল মূল কারণ। ইম্পোর্টাররা এলসি খুলে নাই, অ্যাজ ওয়েল এজ চায়না থেকে এক্সপোর্ট বন্ধ ছিল। বাংলাদেশের বেশিরভাগ চায়না থেকে ইম্পোর্ট হয়, ওই জন্য ভলিউমটা কমে গেছে। এবারও তালিকার শীর্ষে রয়েছে চীনের সাংহাই এবং দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর বন্দর। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে করোনা সংক্রমণে গত 2 বছরে 1 মিনিটের জন্য এই বন্দর বন্ধ রাখা হয়নি। বন্দর কর্মকর্তারা আশা করছেন আগামী বছরের লয়েড লিস্টে আবারও এগিয়ে যাবে এই বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭৪ রোহিঙ্গাকে চট্টগ্রাম থেকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ। উপজেলার লেবু বাগানে কাজের প্রলোভনে তাদের অবৈধভাবে নিয়ে আসেন মালিকরা। আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গারা নানা কৌশলে প্রায় কক্সবাজারের ক্যাম্পগুলো থেকে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমনই ৭৪ রোহিঙ্গাকে সোমবার ভোর রাতে আটক করে চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশ। উপজেলার পাহাড়ি এলাকায় লেবু বাগানে দিনমজুর হিসেবে কাজ করছিল তারা। বাগানের মালিক বলছে বাগানের টাকাগুলো দিয়ে আর পুলিশের হাতে সঙ্গে বলেছে 1,20,000 টাকা সঙ্গে বলেছে। মাত্র 3 দিনের মাঝে আল্লাহ রকম লই গিয়ে দিয়ে দূরে দিয়ে যে লেমুর সদর আছে না, উনি বললো হদে আমরা পুলিশের টাকা দিয়ে ফেলছি, তোমরা আসে কোনো সমস্যা নাই। ক্যাম্প থেকে লুকিয়ে আসে এসব রোহিঙ্গারা। পথে চেকপোস্টে টাকা দিয়ে ম্যানেজ করার কথা জানায় আটককৃতরা। টিয়া দিলেও যার কই টিয়া 200, 700, 500 টাকা মতো দিলেও যা কই তার 500 টাকা যাইলেও আর 2,000 টাকা হামাই ফেলতে 500 টাকা দিতে আর এখন বন্ধ করি। ইয়ার আগে বারাসিলে পুলিশের সামনে করে মতো দূরা দিয়ে আর বার গিয়ে তো বার গিয়ে মতো ওকে যায় ইয়া সাঙ্গু জয় আর মাথায় নি। পুলিশ জানায় আটককৃতদের জিজ্ঞাসাবাদে স্থানীয় 8 জনের নাম বেরিয়ে এসেছে। তাদেরও মামলায় অন্তর্ভুক্ত করা হবে। বৈদেশিক সম্পর্কিত আইন যেটা আছে এই আইনে 14 ধারার সহযোগিতাকারীর অপরাধ, সেই হিসেবে আমরা তাদেরকেও ইনক্লুডিং করে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি। এর আগে গত 26 জুন উপজেলার কডলডেঙ্গা থেকে 31 জন রোহিঙ্গাকে আটক করেছিল বোয়ালখালী থানা পুলিশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। পদ্মা, যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় ফরিদপুর ও টাঙ্গাইলের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও বসতভিটা সহ নানা স্থাপনা। এদিকে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি কিছুটা কমলেও নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। যমুনার পানি বাড়ায় টাঙ্গাইলের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, সবজির ক্ষেত সহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। বাজার ঘাটে যাই না, একটা কামলা জামলা চলে না, বাড়িতে বয়ে থাকি। হুট করে মনে করেন যে আমাদের বন্যাটা হয়ে গেছে, আমাদের খুব ক্ষতি হয়ে গেছে। গরু ছাগল নিয়ে তো বাইরে করা হারি না, ঘরের মধ্যে খিলার নাগে। পদ্মা ও গড়াই নদীর ভারোলা, হরিপুর ও খোকসা সহ 9টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্ক বিরাজ করছে নদী তীরবর্তী বাসিন্দাদের মাঝে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নদী তীরবর্তী 19টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। যেসব স্থানে এরই মধ্যে ভাঙন শুরু হয়েছে সেসব জায়গায় জিও ব্যাগ ফেলে তাৎক্ষণিক ভাঙন রোধের চেষ্টা চলছে।
এদিকে ফরিদপুরের চর ভদ্রাসন ও সদরপুর উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে। পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। এছাড়া পানি বাড়ার সঙ্গে সঙ্গে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ও ডিক্রিরচর ইউনিয়নে নদী ভাঙন শুরু হয়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। হুমকির মুখে পড়েছে বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য কেন্দ্রিক জনশক্তি রপ্তানি থেকে বেরিয়ে এসে বেশ কয়েক বছর ধরে নতুন বাজারের সন্ধানে ছিল বাংলাদেশ। করোনা মহামারী এই পরিকল্পনায় বাদ সাধলেও রপ্তানির সঙ্গে বিনিয়োগের পরিধি বাড়াতে আবারও সরকার কাজ শুরু করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা। শাতিলা শারমিনের রিপোর্ট। ভূমধ্যসাগরের ইতালি উপকূলে ভেসে থাকা এই নৌকায় অবৈধ অভিবাসন প্রত্যাশীদের মধ্যে বাংলাদেশি নাগরিকের সংখ্যা নেহাত কম না। আর এমন চিত্রের দেখা মেলে প্রায়ই। খাওয়ান দেয় না ভাইয়া, খাওয়ার কষ্ট করছি, সারা 24 ঘন্টার ভিতরে একবেলা খাওয়ান দিছে। সঙ্গে আছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে নারী শ্রমিকদের শারীরিক এবং মানসিক নির্মম নির্যাতনের খবরও। এত কিছুর পরও বেকারত্বে ধুঁকতে থাকা তরুণদের ভাগ্য ফেরানোর আশায় বিদেশ পাড়ির মোহ বেড়েই চলছে। এদিকে মধ্যপ্রাচ্য ও ইউরোপে জনশক্তির বাজার সীমিত হওয়ার শঙ্কা থেকে সরকার গত কয়েক বছর ধরেই বিশ্বের অন্যান্য অঞ্চলে বাজার তৈরির পরিকল্পনা করছে। পররাষ্ট্রমন্ত্রী সময় সংবাদকে জানান, করোনা মহামারীতে পদক্ষেপে ভাটা পড়েছে অনেকটা। এখন মোস্টলি মিডল ইস্টে আমরা পাঠাই। আমরা এই জন্য নতুন নতুন জায়গা করতেছি। আপনি শুনে খুশি হবেন যে রোমানিয়াতে এখন নতুন যাচ্ছে। আমরা আফ্রিকার মতো দেশের লোক পাঠানোর ফন্দি ফিকির করছি, চিন্তা ভাবনা করছি। ওখানে তো আফ্রিকাতে গিয়ে বলবো যে আমি 1000 লোক পাঠাবো, নেবে না। আমাকে ওখানে একটা ইনভেস্টমেন্ট ক্রিয়েট করতে হবে, তখন আমার লোকগুলো যাওয়ার, সেটা আমরা চিন্তা ভাবনা করছি এবং আমরা এটা পার্সিউ করব। এরই অংশ হিসেবে সম্প্রতি আফ্রিকা অঞ্চল সফর করছেন তিনি। দক্ষিণ আফ্রিকা ও যুদ্ধ বিধ্বস্ত দক্ষিণ সুদানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নানা ক্ষেত্রে বিনিয়োগের আহ্বানও জানান পররাষ্ট্রমন্ত্রী। সরকারের এই উদ্যোগে আশার আলো দেখছেন নানান দেশের প্রবাসী বাংলাদেশিরা। ডিপ্লোম্যাটিক ওয়েতে কাজ করা, এখানে যাতে করে মিডিয়া বা অন্য কোনো ধরনের দালাল চক্র এর সাথে সংযুক্ত না হয় কিংবা কমিশনভোগী লোক এর সাথে সম্পৃক্ত না হয়। শুধু বিনিয়োগই নয়, দক্ষ জনশক্তি তৈরির আহ্বানও অভিবাসীদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। আগামী 1 সেপ্টেম্বর দুপুর থেকে কার্যকর হচ্ছে এ নিয়ম। 2 ডোজ টিকা গ্রহণকারী বাংলাদেশিরা যেতে পারবেন দেশটিতে। এতে করে ওমানে কর্মরত বাংলাদেশি যারা দেশে আটকা পড়েছেন তাদের জন্য কাজে ফেরার সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সহ 18টি দেশের যাত্রীদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। এই সিদ্ধান্ত আগামী 1 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 1 সেপ্টেম্বর থেকে 18টি দেশের যাত্রীরা করোনার আগে যেভাবে ভ্রমণ করতেন ঠিক সেভাবেই ভ্রমণ করতে পারবেন। এতে দেশে আটকা পড়া শ্রমিকদের যাত্রা সুগম হলো বলে জানান সংশ্লিষ্টরা। তবে ভ্রমণের আগে বাধ্যতামূলক থাকতে হবে 2 ডোজ টিকা গ্রহণের সনদ, আর দ্বিতীয় ডোজটি হতে হবে ভ্রমণের 14 দিন আগে নেয়া। এছাড়া যে যাত্রীরা করোনার নেগেটিভ সনদ নিয়ে যাবেন তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। যদি কোনো যাত্রী করোনার নেগেটিভ সনদ ছাড়াই যান, সেক্ষেত্রে সেখানে গিয়ে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ ফলাফল না আসা পর্যন্ত বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর আগে গেল 24 এপ্রিল সন্ধ্যা 6টার পর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ওমানে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি নাগরিকদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। স্বাধীনতার 50 বছরে অর্থনৈতিকভাবে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশে যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নয়নের ফলে গ্রাম ও শহরের ব্যবধানও এখন ঘুচে গেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। স্বাধীনতার 50 বছর প্রবাসীদের অবদান শীর্ষক সেমিনারে দেশ ও প্রবাসের মিলন মেলা। নিউ ইয়র্কের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। জানালেন, গত 3 দশকে প্রবাসীরা রেমিটেন্স হিসেবে বাংলাদেশে পাঠিয়েছেন $36,000 কোটি। গত বছর রেমিটেন্সের উপর 2% প্রণোদনা দেয়া হয়েছে। এই প্রণোদনা আরও বাড়ালে এবং দক্ষিণ আফ্রিকার দেশগুলোকে বৈধ রেমিটেন্সের আওতায় আনা সম্ভব হলে এর পরিমাণ অকল্পনীয় হারে
হারে বাড়বে। যে টাকা দেশে পাঠান সেই টাকাটা তাদের পরিবারের ভরণ পোষণ করার জন্য ব্যয় হয়, তার ফলে কনসামশনটা স্ট্রেংথেন হয়। আর একটি হলো যে এর একটি অংশ বিনিয়োগ হয়, সেই বিনিয়োগও দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা দেশের উন্নয়নে আরো নিবিড়ভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, বিদেশে থাকলেও সব ক্ষেত্রে তাদের মন পড়ে থাকে বাংলাদেশে। প্রবাসে থেকে আমাদের নিজের মাতৃভূমির প্রতি আমাদের কি দায়িত্ব আছে এবং আমরা রেমিটেন্স পাঠাই বাংলাদেশের প্রতি যে আমরা দায়িত্ব পালনের জন্য চেষ্টা করি। খুব ভালো লেগেছে এখানে এসে। বাংলাদেশ থেকে বিভিন্ন গুণী ব্যক্তিত্ব বর্গের সঙ্গে দেখা হলো, তাদের কথা শুনলাম। ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এই সেমিনারের সহযোগী ছিল ঢাকার সেন্টার ফর এনআরবি। অনুষ্ঠানে ডক্টর মশিউর রহমান বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রবাসীদের প্রচেষ্টা সব মিলিয়ে বাংলাদেশে এখন গ্রাম এবং শহরের ব্যবধান ঘুচে গেছে। তিনি দেশের উন্নয়নে প্রবাসীদের আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। দেখছেন প্রবাসী সময়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বন্দর আয়ারল্যান্ডের কর্ক বন্দর, যেটি লি নদীর মোহনায় অবস্থিত। ব্রিটিশ শাসন থেকে এখন পর্যন্ত বন্দরটি নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আয়ারল্যান্ড থেকে সেই কর্ক হারবারের আদ্যপান্ত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। কর্ক হারবার, আইরিশরা বলেন কুয়েন কর্কি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও পরিচ্ছন্ন প্রাকৃতিক বন্দর এটি। বিশ্বের প্রাচীনতম বন্দর হিসেবেও এর পরিচিতি রয়েছে। বিদ্যুৎ উৎপাদন, পরিশোধন, শিপিং বাণিজ্য, ফার্মাসিউটিক্যালস উন্নয়নে এখন এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। 1938 সালে ব্রিটিশরা আইরিশদের কাছে বন্দরটি হস্তান্তরের আগ পর্যন্ত ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ একটি ঘাঁটিও ছিল এটি। নেপোলীয় যুদ্ধের সময় বন্দর। ফাইজার, গ্লাক্সো, জনসন অ্যান্ড জনসন, নোভার্টিস ছাড়াও 100টিরও বেশি ফার্মাসিউটিক্যালসের ফার্ম রয়েছে এখানে। বিখ্যাত এই জায়গাটিতে বাংলাদেশিরাও আসেন বন্দরটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে। কর্ক হারবার বিশ্বের দ্বিতীয় ন্যাচারাল হারবার, আর এখানে দেশ বিদেশের প্রচুর পর্যটক প্রতি বছরই ঘুরতে আসেন এখানে। আর এখান থেকে বোটিংয়ে যাওয়া যায় এবং স্পাইক আইল্যান্ডে যাওয়া যায়, সে কারণে এখানে প্রচুর ভিড় হয় প্রতি বছর। এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পরিচ্ছন্ন হারবার। তো আমাদের বাসার খুব কাছেই এই জায়গাটি। আমরা পরিবারের সবাইকে নিয়ে ছুটি পেলেই দেখা যায় যে চলে আসি এখানে উইকেন্ডেতে। খুবই সুন্দর একটি জায়গা। এই কর্ক হারবারেই টাইটানিক জাহাজ শেষবারের মতো নোঙর করেছিল। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বেলা 11:50 ক্রিকেটারদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে কড়া নিরাপত্তায় তাদের নিয়ে যাওয়া হয় টিম হোটেলে। নিয়ম মেনে যেখানে 3 দিনের কোয়ারেন্টাইনে থাকবেন কিউই ক্রিকেটাররা। মধ্য দুপুরের প্রচণ্ড দাবদাহ তা ছাপিয়েও বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সরব উপস্থিতি আর নিশ্ছিদ্র নিরাপত্তার এমন আয়োজনই বলে দেয় ঘরের মাঠে বিশ্বকাপের আগে শেষ সিরিজ নিয়ে ঠিক কতটা আগ্রহ সবার মাঝে। তার উপর 8 বছর পরে যে বাঘের ডেরায় পা রেখেছে ব্ল্যাক ক্যাপস। ঘড়ির কাঁটায় তখন বেলা 12টা ছুঁই। টম ল্যাথামের নেতৃত্বে ভিআইপি টার্মিনাল থেকে একে একে বের হতে থাকেন কিউই ক্রিকেটাররা। সংখ্যার হিসেবে যা 13। কোচ আর সাপোর্টিং স্টাফ মিলিয়ে যে সংখ্যাটা 21 জনের। আগেই ঢাকায় 2 ক্রিকেটার সহ আছেন 5 জন। কোভিডকালের সকল নিয়ম মেনেই তাদের কাছে যাওয়ার সুযোগ ছিল না গণমাধ্যম কর্মীদের। তবে সবার চোখে মুখে দীর্ঘ ভ্রমণের ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট। বিমানবন্দর থেকে গোটা দলকে সরাসরি নিয়ে যাওয়া হয় টিম হোটেলে, যেখানে তারা রুম কোয়ারেন্টাইন করবেন 3 দিন। যে সময় 2 দফা তাদের হবে কোভিড পরীক্ষা। নেগেটিভরা মাঠের অনুশীলন শুরু করবেন আগামী শুক্রবার থেকে। এদিন টিম হোটেলে উঠেছে বাংলাদেশ দলও। তার আগে 1 দফায় তাদেরও হয়েছে করোনা পরীক্ষা। মিরপুরের হোম অফ ক্রিকেটে 5 ম্যাচের টি-20 সিরিজ শুরু আগামী 1 সেপ্টেম্বর থেকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা আক্রান্ত হলে নিউজিল্যান্ডের ক্রিকেটার ফিন অ্যালেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে সময় মতো সিরিজ আয়োজন নিয়ে নেই কোনো সংশয়। মঙ্গলবার দুপুরে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড দলের 13 ক্রিকেটার।
তবে এর আগের গেল শুক্রবার ইংল্যান্ড থেকে 100 টুর্নামেন্ট খেলে সরাসরি বাংলাদেশে আসেন ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম। বাংলাদেশে এসে কোভিড প্রোটোকল মেনেই দুই ক্রিকেটারের কোভিড পরীক্ষা করা হয়। ইংল্যান্ড থেকে কোভিড নেগেটিভ সনদ নিয়ে আসলেও বাংলাদেশে এসে করোনা আক্রান্ত হন অ্যালেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল স্টাফদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে। বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করেছে নিউজিল্যান্ড বোর্ড। একই সঙ্গে বাংলাদেশের দেয়া সব সুযোগ সুবিধার প্রশংসা করেছে সফরকারীরা। আগে থেকে কোয়ারেন্টাইনে থাকা অ্যালেন পরপর দুই কোভিড পরীক্ষায় নেগেটিভ আসলেও মাঠে নামতে পারবেন। বাহরাইনের রাজধানী মানামা থেকে 40 কিলোমিটার দূরে আরব মরুভূমির পাহাড়ে অবস্থিত ট্রি অফ লাইফ। 32 ফুট উচ্চতায় 400 বছরের বেশি বয়সে এক গাছ কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে। মরুর পাহাড়ে গাছটিকে ঘিরে প্রতিদিনই ভিড় করেন স্থানীয় পর্যটকরা। 2009 সালে নিউজ 7 ওয়ান্ডার্স অফ নেচার এর মনোনয়নের তালিকায়ও ট্রি অফ লাইফ স্থান পেয়েছিল। বিশ্বের অন্যতম উষ্ণতম দেশ বাহরাইন, বৃষ্টিও হয় না তেমন একটা। মরুভূমির বুকে পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে 400 বছর বয়সী এক গাছ। মরুভূমিতে কিভাবে এই গাছটি বেঁচে আছে তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও অনেকে মনে করেন গাছটির শিকড় 500 মিটার গভীরে, যা পানিতে পৌঁছানোর জন্য যথেষ্ট হতে পারে। আবার কেউ কেউ বলেন গাছ বালির দানা থেকে আর্দ্রতা বের করতে শিখেছে। মরুভূমির মধ্যে আশেপাশে কোনো আর অন্য কোনো গাছও নাই, এখানে কোনো পানির কোনো ছোঁয়া নাই, বৃষ্টি হয় না, কিন্তু এই গাছটি দেখে আমরা মানে অবাক হয়ে গেছি যে এই গাছটি এখনো তরতাজা। মানামা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে গাছটি, মরুভূমির মাঝে, তো ভালো লাগে সেজন্য আসলাম। 2010 সালের অক্টোবরে প্রত্নতত্ত্ববিদরা গাছের চারপাশে 500 বছরের পুরানো মৃৎশিল্প এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পান। 90-এর দশকে পরিচালিত মাটি এবং ডেনড্রোকোলজি বিশ্লেষণে গাছটি 1582 সালে রোপণ করা হয় বলে জানায় তারা। এই যে একটা গাছ এখানে দাঁড়িয়ে আছে, অনেকে এটাও মনে করেন যে মরুভূমি এলাকায় আসলে জীবন ধারণটা অনেক সংগ্রামের ব্যাপার, এবং বাহরাইনেও আমরা সেরকমই দেখতে পাই, যেখানেও মানুষকে সংগ্রাম করে টিকে থাকতে হয়, যেখানে পানি কম, গাছগাছালি কম, বৃষ্টি কম। এবং এর মধ্যে এই যে একটা গাছ দাঁড়িয়ে আছে, এটা অনেকের জন্য অনুপ্রেরণা, অনেকের জন্য একটা কুদরতি বিষয়। আরব মরুভূমির অনুর্বর এলাকা, যার চারদিকে রয়েছে গ্যাস ক্ষেত্র, এইরকম একটি জায়গায় অলৌকিকভাবে বেঁচে থাকা গাছটি শত প্রতিকূলতার মধ্যে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় বলে মনে করেন সেখানে ঘুরতে যাওয়া পর্যটকরা। সময় সংবাদ, বাহরাইন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। একসঙ্গে নয়, ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান। সংক্রমণ নামতে হবে 10% নিচে। প্রস্তুতি নিচ্ছে স্কুলগুলো। কমেছে করোনায় মৃত্যু শনাক্ত। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত কক্সবাজার আদালতে সাবেক সেনা কর্মকর্তা সিনা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। কাঠগড়ায় ওসি প্রদীপের মোবাইল ফোনে কথা বলার ছবি ভাইরাল। এবং 5 সেকেন্ডেই বিদেশ থেকে 24 ঘন্টায় দেশে আসবে প্রবাসীদের টাকা। নতুন প্ল্যাটফর্ম ব্লেজ চালু, ক্যাশলেস লেনদেন ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য, বললেন সজীব ওয়াজেদ জয়। এই ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়।